আজকে যদি রঞ্জা বাসর ঘরে যেতে রাজি না হয় তাহলে? রাজি না হলে আমার ছোট নাতি জোর করে রাজি করাবে। দাদু, নতুন বৌদিকে একটু সময় দিলে হতো না? কার সামনে তুমি মুখ খুলছো? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, বুঝলে? ওস্তাদজির বাড়ির সকলেই কি এমন গোড়া? মেয়েদের তো যেন মানুষ বলেই ভাবে না। শোনো, শোনো, তুমি আহিরদার বউ তো? আমি তোমার ননদ, মল্লার তার বোন। ওকে আমি শুধু দাদাই বলি। নতুন বৌদির ঘরটা কোন দিকে একটু বলতে পারবে? রঞ্জা, কি করছিস? রঞ্জা, করিস না এরকম, কেন করছিস এরকম? রঞ্জা, আমাদের কথাটা শোন। রায়, কি করা যায় বলতো? কি করবো আমরা? দাদা, এদিকে শোন। দেখ, বিয়েটা এখন ভাঙতে হবে। মহাত্মার সঙ্গে তো রঞ্জা সংসার করতে পারবে না। কিন্তু রায়, বিষয়টা এত সোজা হবে না। বসু মল্লিক পরিবারকে এত সহজে ছেড়ে দেবে? আর জেঠুমনি যা বললো সেসব তো সত্যি। রঞ্জা, রঞ্জা একটু শান্ত, একটু শান্ত। এরকম করিস না রঞ্জা। আরে কি করিস না? কি করতে বলছিস আমাকে? কি করতে বলছিস বল? রঙ্গন দাদা, ওনারা দেখা করতে এসেছেন। আমি মল্লিকা, মল্লার তার বোন। উনি আমার মা। তোমাকে নিতে এসেছি। সাহস কি করে হয় তোমাদের এই ঘরে ঢোকার? কি চাও কি তোমরা? আমি তো এই বিয়েটাকেই মানি না। ছোট ম্যাডাম, উনি তো খারাপ ভাবে কিছু বলেন না। একদম চুপ, আর একটাও কথা বলবে না। রাই, রাই, মাকে গিয়ে ডাক, মাকে গিয়ে ডাক। যা। যাচ্ছি। রঞ্জা, রঞ্জা একটু শান্ত, একটু শান্ত। তুই কেন এরকম? তুমি বুঝি বড়দের সঙ্গে এইভাবে কথা বলো? মল্লার যদি একবার শুনে না, খুব খারাপ হবে। কি করবে আপনার ছেলে? কি করবে? একটা ফলস পিকচার বানিয়ে আমাকে ঠকিয়েছে। আমি জীবনে কোনোদিনও মানবো না এই বিয়েটা। চুপ চুপ। এইভাবে উঁচু গলায় কথা বললে বাবা কিন্তু খুব চটে যাবেন। আমাদের বাড়ির বউরা উঁচু গলায় কথা বলে না। কোনো সহবত শেখানো হয়নি তোমাকে? মা,
মা, কি কি বলছো কি? এরকম ভাবে বলো না। নতুন বৌদির তো মনের অবস্থাটাও ঠিক নেই। আর তাছাড়া দাদাও বিয়েটা কিভাবে করলো বলো দেখি। রঙ্গন দাদা, ওই বাড়ির তরফ থেকে ওই দিদি একমাত্র চান যাতে কোনো গন্ডগোল না হয়। তুমি ছোট ম্যাডামকে একটু মাথা ঠান্ডা রাখতে বলো। এভাবে চেঁচামেচি করে শত্রুতা বাড়িয়ে কি কোনো লাভ আছে বলো? নিজেই তো বিপদে পড়েছে। যখন ওস্তাদজিকে দিয়ে বোঝাতে গেলাম তখন উল্টে হাজারটা কথা শুনিয়ে দিলেন। রঞ্জা, রঞ্জা এদিকে এদিকে একটু শোন। রঞ্জা, রঞ্জা, আমি মল্লারের মা। বাবা ওকে বাসর ঘরে নিয়ে যেতে বলেছেন, তাই আমি এসেছি। কিন্তু সব্যসাচীদাকে আমরা জানিয়ে দিয়েছি রঞ্জা কোনো আচার অনুষ্ঠান করবে না, কারণ এ বিয়ে আমরা মানি না। আপনারা বোধহয় সহজ কথা সহজভাবে বুঝেন না, না? জালিয়াতি করে সম্পত্তি কেড়ে নিয়েছেন বলে ভেবেছেন পার পেয়ে গেছেন। না, পার পেয়ে আপনারা যাবেন না। আমার নাম রিজুলাল মুখার্জি। ঘর বাইরে একসাথে সামলাতে পারি। আপনাদের আমি ছাড়ব না, একদম ছাড়ব না। মা যেমন তেমন তো মেয়ে হবেই। এইভাবে বৃষ্টি করে কথা বলতে আপনি শিখেছেন ওকে, তাই না? সব পাল্টাতে হবে। দিদি, তুমি কি সবকিছু ভুলে গেছো? যদি মনে থাকে তাহলে সবাইকে বলে দাও ওই বাড়িতে বাবার বিরুদ্ধে কেউ যেতে পারে না। আপনার মেয়ে যখন নিয়ম মেনে বিয়ে করেছে, বাসর ঘরে ওকে যেতেই হবে। আর এটা কি ধরনের বেশ? সিঁদুর তুলে দিয়েছে, শাখা পলা খুলে ফেলেছে। আমার ছেলের তো একটা কল্যাণ অকল্যাণ আছে। এসব কথা তুমি কোন মুখে বলছো বলো তো রুক্মিণী? মল্লার তো বিয়েটাই করেছে জোচ্চুরি করে। যেভাবেই হোক বিয়েটা তো বিয়ে দিদি। তুমি আজও ভাসুর ঠাকুরের জন্য শাখা পলা সিঁদুর পরো। তোমার ছেলের বউও তো দেখছি আহিরের মঙ্গলের জন্য সিঁদুর পরে আছে। আমার ছেলের মঙ্গলের জন্য কেন ও পড়বে না? তার তো একটা কল্যাণ অকল্যাণ আছে। আর একটা কথা শুনুন, মেয়েকে একটু সহবত শিক্ষা দিন। বসু মল্লিক পরিবারে একবার বিয়ে হলে সে বিয়ে কিন্তু আর ভাঙা যায় না। আমরা ভাঙতে দিই না। আমার যাকে দেখুন, বহু বছর আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছে। আমার ভাসুর ঠাকুর কি অন্য বিয়ে করেছেন? করেননি।
বসু মল্লিক পরিবারে একবার বিয়ে হলে সে বিয়ে আর ভাঙা যায় না, ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। তাই ভালো কথা বলছি, ওকে আসতে বলুন। কিভাবে কথা বলছো সোহিনী? ভাবতে পারছি না কিভাবে কথা বলছে। জোচ্চুরি করে বিয়ে করে আবার মল্লারকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো, আর এমন চার্জেস দেব যে সারা জীবন জেলের বাইরে বেরোতে পারবে না। দেখে নেবেন। মামনি, এভাবে তো সব গোলমাল হয়ে যাচ্ছে গো। তুমি একটু ওনাদেরকে বলো না, একটু পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই তবে আপনার শেষ কথা? রুক্মিণী শোনো, এভাবে কেউ বউকে ডেকে নিয়ে যায় না, ওকে একটু আগে সময় দাও। তুমি তোমার মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, এভাবে চেঁচামেচি করে কোনো সমস্যার সমাধান হয় না। নিয়ে যাও প্লিজ। মা, এখান থেকে চলো, আমরা পরে আসবো। এবার একেবারে মল্লার আসবে, সেই নিয়ে যাবে বউকে। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি কি করে সহ্য করলাম এত কথা? এভাবে কথা আমি কেন সহ্য করলাম? কিভাবে সব সামলানো হবে? এক রাত্রির কাটলো না, শত্রুতা তো বেড়েই চলেছে। একবার গুরুজির সঙ্গে কথা বলতে হবে। দাদা, এসব কি করো? কি হয়েছে? কি করেছো? উদয়, মামাবাবুর সঙ্গে ভালোভাবে পরামর্শ করলাম। আবার মামাবাবু বললেন আমাদের সত্যি আর কিছু করার নেই, সুরমণ্ডল বেহাতি হয়ে গিয়েছে। কাগজপত্র সব এমন ভাবে তৈরি করা হয়েছে যে এই বাড়ি, এই সম্পত্তি সবকিছু আমাদের অধিকারের বাইরে চলে গেছে। তখন যদি আমরা পিলুর কথাখান শুনতাম না। কি করবি বল? তোর বৌদি রিজুলার মেজাজ আর দেমাগ সবসময় আমাদের বিপদেই ফেলেছে। এই বাড়িতে তো আর আমাদের থাকা চলে না রে। বসু মল্লিকরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আমাদের সসম্মানে এখান থেকে চলে যাওয়াই উচিত, তাই না? কোথায় যাইবো ঠিক করছো কিছু? আমার তো নৈহাটির বাড়ির কথা মনে আইতেছে, কিন্তু সেইখান এখন কেমন আছে, মানে বসবাসের যোগ্য আছে কিনা সেইটা তো কোনো ধারণা নাই। অনেকদিন তো ওখানে কেউ যায়ও নাই। ছোটকা, গুরুজি, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। ওই বাড়িটা বাসযোগ্য করে তোলার চেষ্টা করছি। তোমরা কাল এসো, লোকজন আসবে, জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে যাবে। যেটা হয়ে গেছে সেটা তো আমি আর পাল্টাতে পারবো না। আমি আসছি। আহির, দাঁড়া। দেখ আহির, আমি জানি যা ঘটলো তাতে সব থেকে বেশি মুখটা তোর ছোট হয়েছে, কিন্তু এখানে তো তোর কিছু করার নেই, তোর হাত নেই রে। নিজের বিবেককে জবাব দেওয়ার জন্য তুই নৈহাটি কেন ছুটবি?
এতদিন পর তোর পরিবার আইছে, তোর দাদু আইছে। না না ছোটকা, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। এই বসু মল্লিক পরিবার সুরমণ্ডলকে কেড়ে নিয়েছে, আমার গুরুজিকে অপমান করেছে, সবাইকে অপমান করেছে। সেখানে আমি দাঁড়িয়ে কিচ্ছু করতে পারছি না। আমি এটা কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। আদিত্য, বসু মল্লিকদের পাঁচালি পড়তে শুরু করো না প্লিজ। ওরা এত আলোচনার যোগ্যই নয়। আর রঞ্জা যদি শ্বশুরবাড়ি যেতে না চায়, যাবে না। তারপর ওকে কে জোর করে সেটা আমি দেখে নেব। যাকে এখন আমরা আপাতত নৈহাটির বাড়িতে সবাই মিলে শিফট করব। অনিমা, আমি এক্ষুনি রওনা হচ্ছি। তোমরা সবাই কাল চলে এসো, আর সঙ্গে করে রঞ্জাকেও নিয়ে এসো। এমনিতে সবার মন মেজাজ ভালো নেই, কয়েকটা দিন অন্তত আলাদা থাকি, তারপরে তোমরা কিছু না কিছু সিদ্ধান্ত নিও। তার মানে আমার বাবার তৈরি বাড়ি, সুরমণ্ডল, সবকিছু ছেড়ে চলে যাব? ওমা, সে আবার কি কথা? এটা হয় নাকি? না না। না হলে কি করবে? আইনত এই সুরমণ্ডল এখন বসু মল্লিকদের, চাইলেও কিচ্ছু পাল্টাতে পারবে না। আর বোকামিটা তো তোমারই বোকামির জন্য এত বড় একটা বিপর্যয় ঘটল। যাক, ঘাড় ধাক্কা খাওয়ার জন্য এই সুরমণ্ডলে আমি আর থাকতে চাই না। হাত জোর করতেছি দাদা, তোমার হাত ধরে জোর করতেছি দাদা। তুমি আর বৌদির কথা শোনায় না। এখন যা কিছু সিদ্ধান্ত লইতে হইবে সেটা তো ঠান্ডা মাথায় লইতে হইবে দাদা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত লইতে হইবে। রিজুদি শোন, রিজুদি। ইলু, সবকিছু আস্তে আস্তে গুছিয়ে নাও। আমি এক্ষুনি রওনা হব, নৈহাটি বাড়ি যাব। গুরুজি, আমি একটা কথা বলবো। এভাবে সুরমণ্ডল ছেড়ে চলে গেলে কিন্তু সুরমণ্ডল আর ফেরত পাওয়া যাবে না। মামা দাদু বললেন না, সুরমণ্ডল ফেরত পেতে গেলে ওনাদেরকেই সুরমণ্ডল ফিরিয়ে দিতে হবে, আর সেটাই সব থেকে সহজ পথ। পিলুরে, আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ হবে না। আমি তো ভাবতেই পারছি না আমায় আজ এই গুরুগৃহ ছেড়ে চলে যেতে হবে। ভাবতে পারছি না রে। গুরুজিও বোধহয় উপর থেকে আমাকে অভিশাপই
কিন্তু কি করব, এইভাবে অসম্মানিত হয়ে আমি সুরমণ্ডলে থাকতে পারবো না। না না গুরুজি, আপনি নিজে থেকে কেন এখানে থাকবেন? ওনারা আপনাকে বলবে এখানে থাকার জন্য। মানে দাদা এই পাগলি কি কয়, কি ভাবতেছে, কি ভাবলি? না কাকা বাবু, ভাবছি না। আমি যেভাবেই হোক এটা করে দেখাবো। গুরুজি, ছোট মুখে যদি একটা বড় কথা বলি, আপনারা কি রেগে যাবেন? রাগ করতে যাব কেন রে? বল, কি বলবি বল। গুরুজি, আমি ভাবছিলাম, আপনি তো বলেন গান সবসময় মানুষকে এক করে, ভালো কিছু করে, মনটা বড় করে। তাহলে এই দুই পরিবারের যে শত্রুতা আছে, গান কি সেই শত্রুতা মেটাতে পারে না?